গল্পের শুরুতেই মেন লিড লিকে দেখানো হয়। লির আজকে কলেজের প্রথম দিন ছিল আর লি ছিল ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। লি ম্যাথে অনেকটা বেশি পাকা ছিল, যার কারণে ম্যাথ তার কাছে কোনো ব্যাপারই নয়। অন্যদিকে আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই, তার নাম ছিল জিন। জিনেরও আজকে কলেজের প্রথম দিন ছিল আর জিন এই কলেজে অ্যাস্ট্রোলজি বিভাগে পড়তো। জিন চোখ বন্ধ করে জ্যোতিষবিদ্যার ওপরে বিশ্বাস করত আর তার হাতে যে মাছটি ছিল এই মাছটি তাকে সবসময় পথ দেখাতো। আজকেও সে তার মাছের দেখানো পথ অনুসরণ করে যাচ্ছিল, কিন্তু তার পথের ভিতরে তো অনেক বড় একটি দেওয়াল দেখতে পায় আর দেওয়ালের অপর প্রান্তে দাঁড়িয়ে ছিল লি। জিন তখন দেওয়ালটি টুককে পার হওয়ার সময় সে লিয়ের ওপরে এসে পড়ে যায়। তখন তারা দুজনে একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তখনই ওখানে একজন টিচার চলে আসে আর তাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে অনেকটা বেশি বকা দেয় আর বলতে থাকে, কলেজে আসার জন্য আমরা এত কষ্ট করে অনেক বড় একটি গেট বানিয়ে দিয়েছি, কিন্তু তোমরা দুজনে কেন দেওয়াল টপকে কলেজের ভিতরে আসলে? এর তোমাদের কি লাভ হলো? যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই কলেজের সকল স্টুডেন্টদেরকে বলা হয়েছে তাদের সবার অ্যাক্টিভিটি দিয়ে একটি করে ক্লাব খুলতে। তো এখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা নিজে একটি ক্লাব খুলেছিল, তাও আবার ম্যাথের উপরে। লি তো দেখতে অনেকটা বেশি হ্যান্ডসাম ছিল, কিন্তু প্রবলেম সে ম্যাথে নিয়ে ক্লাব খুলেছে আর সবাই ম্যাথ দেখে ভয় পেয়ে তার ক্লাবে কেউ জয়েনই করে না। এরপর আমরা জিনকে দেখতে পাই যে কিনা নিজেরও একটি ক্লাব খুলেছিল, কিন্তু তারই সেই জ্যোতিষবিদ্যার উপরে, এই জন্য তার ক্লাবেও কেউ জয়েন হচ্ছিল না। জিনের একটি কলমের প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে কলম না থাকায় সে তখন তার সামনে বসে থাকা লির কাছে যায় আর লিকে কোনো কিছু না বলে কলম নিয়ে চলে আসে। লি তখন উঠে জিনের কাছে আসে আর বলে, তুমি আমার কলম নিয়ে আসলে, কিন্তু আমাকে তো কিছুই বললে না। জিন তখন তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো কিছু কার্ড বের করে আর বলতে থাকে, তুমি যে কোনো একটি কার্ড এখান থেকে চুজ করো। তো লিনো তখন একটি কার্ড ওখান থেকে বের করে নেয়, যা দেখার পর জিন বলতে থাকে, তুমি এখন সিঙ্গেল আছো আর সারা জীবনই সিঙ্গেল থাকবে, তোমার কপালে কোনো গার্লফ্রেন্ড নেই। এই কথাটি শোনার পর বাকি ছেলেদের মতো লিনো তো অনেকটা বেশি রেগে ওখান থেকে চলে যায়। লি চলে গেলে জিন তার নিজের বয়ফ্রেন্ড কে হবে এটা জানার জন্য সেই কলমটি তখন ঘুরায় আর কলমটি তো সোজা লিনের দিকে গিয়ে থেমে যায়। তো এটা দেখার পর জিন তো পুরো শকড হয়ে দাঁড়িয়ে যায়। একটু আগেই তো সে লিকে বলল তার কপালে কোনো গার্লফ্রেন্ড জুটবে না, কিন্তু দেখা যাচ্ছে জিনের কপালেই এখন লিয়ের মতন বয়ফ্রেন্ড আছে। পরের সিনে দেখানো হয় লি বাহিরে বসে স্টাডি করছিল আর তখন জিন তার ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে লুকিয়ে লিয়ের ওপরে নজর রাখছিল। তখন তো ওখানে একটি ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যার কারণে মেয়েটি ভয় পেয়ে তার হাতে থাকা আপেলগুলো আকাশে উড়িয়ে দেয় আর সেই আপেলগুলো উঠতে উঠতে দেখা যায় লির কাছে এসে পড়ছিল। তখনই জিন দৌড়ে এসে লিকে ধাক্কা দেয়। সিনটি ওখানেই কাট হয়। পরে আমরা দেখতে পাই আকাশে উঠতে থাকা একটি আপেল তো এদের দুজনের ভিতরে চলে এসেছে আর তারা দুজনে এভাবে পড়েছিল। মানে যে করেই হোক এদের দুজনকে এভাবে থাকতেই হবে। ড্রামার শুরুতেও আমরা এরকমটাই দেখেছি। যাই হোক, তখনই একটি ছেলে এদের দুজনের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এরপরে ভিডিওটি কলেজের সবাই দেখতে পায় আর জিনের ওপরে হাসতে থাকে। এতে করে জিনের মাথায় তো পুরো আগুন লেগে যায়। জিন তখন লির সঙ্গে দেখা করার জন্য লাইব্রেরিতে যায়, কিন্তু আসার পর দেখতে পায় লি তো এখানে ঘুমিয়ে আছে। জিন তখন আস্তে আস্তে এগিয়ে আসছিল, তখনই হঠাৎ করে লিয়ের ঘুমটা ভেঙে যায়। আসলে সে বুঝতে পেরেছিল তার আশেপাশে কেউ আছে, কিন্তু হঠাৎ করে ঘুম থেকে ওঠার কারণে সে তার চোখে ব্যথা পায়। জিন তখন লিয়ের অনেকটা বেশি কাছে চলে আসে আর সে তখন চোখে ফু দিয়ে দিচ্ছিল আর লি তখন এক দৃষ্টিতে জিনের দিকেই তাকিয়েছিল আর তার হার্টবিট তো অনেকটা বেশি বেড়ে যায়, কিন্তু সে জানে না কেন এতটা বেশি বেড়ে গিয়েছে। তখনই এখানে একটি ছেলে চলে আসে আর ছেলেটিকে দেখার পর লি তখন তাকে হাই হ্যালো বলে। আসলে এই ছেলেটি ছিল তার ছোটবেলার বন্ধু, তার নাম ছিল সিয়া। সিয়া কিন্তু ছেলে হওয়া সত্ত্বেও সে ছিল টম বয়, যার কারণে তার সঙ্গে লিয়ের অনেক ভালো একটি সম্পর্ক ছিল। সবসময় লিয়ের পিছনে ঘোরাঘুরি করত আর তারা দুজনে তখন একটি জায়গায় হাত ধরে দাঁড়িয়েছিল। দূর থেকে তখন জিয়া এদের দুজনকে দেখতে পায় আর অন্য কিছু ভেবে নেয়। পরের সিনে লিকে তার হোস্টেলে দেখতে পায় তার রুমমেট যার নাম ছিল ফ্যাং। সে বলতে থাকে, তুমি কি জিয়াকে দেখেছো? জিয়া অনেকটা বেশি কিউট, ভাবছি তার সঙ্গে আমি ডেট করব। এটা শোনার পর
পর লি তো শকড হয়ে যায় আর বলে তুমি কি বলছো, তোমার তো আগেরই একটি গার্লফ্রেন্ড আছে। ফ্যাং বলে আরে ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ভাবছি নতুন করে কাউকে গার্লফ্রেন্ড বানাবো। আগে তুমি বলো তোমার আর জিনের ভিতরে কি কিছু আছে? লি বলে আমার আর ওর ভিতরে তেমন কোনো কিছুই চলছে না। তো এতে ফান বলে তাহলে তো ঠিকই আছে, আমার একটি চান্স আছে জিনকে পটানোর জন্য, কিন্তু প্রবলেম হচ্ছে ও তো আমাকে চেনেই না, ও তো তোমাকে চেনে। তাহলে তুমি কি আমাকে হেল্প করবে ওকে একটু পটানোর জন্য, আমার গার্লফ্রেন্ড বানানোর জন্য? প্লিজ আমাকে হেল্প কর। কিন্তু লি তো প্রথমে একদমই রাজি হচ্ছিল না, কিন্তু জিন দেখা যায় বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে লি তখন রাজি হয়ে যায়। পরের দিন লি ফ্যাংকে নিয়ে জিনের সঙ্গে দেখা করতে যায়। ফ্যাং তো এখানে জিনের সঙ্গে দেখা করার জন্য একটি কেকও নিয়ে এসেছিল, কিন্তু সে জানতে পারে জিন কেক খায় না। জিন কেক খাওয়া বাদ দিয়েছে কারণ সে যখন আগে কেক খেত তখন তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটতো। আগে জিন একদিন কেক খাচ্ছিল, তখনই হঠাৎ করে ওখানে ভূমিকম্প শুরু হয়েছিল, যার কারণে সে কেক খাওয়া ছেড়ে দিয়েছে। আর বলেছি সে তো জ্যোতিষবিদ্যাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তবে এই জন্যই ছেড়ে দিয়েছে। কিন্তু এসব শোনার পর ফ্যাংয়ের তো মনটা খারাপ হয়ে যায়, কিন্তু লিকে দেখা যায় যে কিনা অনেকটা বেশি খুশি হয়েছিল। এরপরে ফ্যাং তো হোস্টেলে ফিরে আসে, সে এত সহজে হাল ছেড়ে দেবে না। একটি প্ল্যান নষ্ট হয়েছে, তাতে কি আরো একটি প্ল্যান বানায়। পরের দিন ফ্যাং লিকে নিয়ে বাহিরে আসে আর লির হাতে আমরা ফুলের বুকে দেখতে পাই। ফ্যাং বলতে থাকে যখনই তুই এখানে জিনকে আসতে দেখবি তখন আমার হাতে এই ফুলের বুকিটি দিয়ে দিবি। তো এরপরে ওখানে আমরা জিনকে দেখতে পাই, সে আসার পর তার কাছে ফ্যাং আসে আর ফ্যাং বলতে থাকে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জিন বলে আমার জন্য তুমি এখানে অপেক্ষা করছিলে? তখন ফ্যাং বলে হ্যাঁ, আর তার হাতে থাকা বুকিটি তখন বের করে জিনকে দিতে গেলে তারা তিনজনেই পুরো শকড হয়ে যায়। আসলে এখানে তো শুধুমাত্র বুকির ভিতরে ফুলের পাতাগুলো ছিল, কিন্তু ফুলগুলো সব গায়েব হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে এই সব কিছু লি করেছে। ফ্যাং তো লির ওপরে রেগে জিনকে সরি বলে চলে যায়। এরপরে সিন নামের একটি মেয়েকে দেখানো হয়। সিন জিয়ার কাছে এসে বলতে থাকে আমি তোমার এই মাছটি কিনতে চাই, কিন্তু জিয়া তার কাছে মাছটি বিক্রি করতে মানা করে দেয়। তখন সিন অনেকগুলো টাকা বের করে আর বলে এখন তো তুমি দেবে, কিন্তু এরপরেও জিন তাকে মানা করে। আর তাদের দুজনের কথাগুলো লি বাহিরে দাঁড়িয়ে থেকে শুনছিল। এদিকে জিন তখন সিনকে জিজ্ঞাসা করে তুমি এই মাছটি কেন কিনতে চাও? সিন বলে কারণ তোমার কাছে যে মাছটি আছে সেই মাছটি অনেক বেশি লাকি, আর আমার ব্রেকআপ হয়েছে তাই আমি এটা কিনতে চাই। আর এই মাছটি যদি আমার কাছে থাকে তাহলে আমি আমার এক্সের থেকে অনেক ভালো একটি লাইফ পার্টনার পাবো, এজন্য আমি কিনতে যাচ্ছি। তখন ওখানে লি আসে আর বলতে থাকে ভালো লাইফ পার্টনার পাওয়ার জন্য এইসব মাছের কোনো প্রয়োজন নেই, আমাদের কপালে যেরকম আছে আমরা সেই রকমই পাবো। তার এই কথাটি শোনার পর আর কিছু না বলেই ওখান থেকে সে চলে যায়। জিন তখন রেগে বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ আমার কাছে যে মাছটি আছে সেই মাছটি লাকি না? লি বলে আমি ওরকম কিছু বলতে চাইনি, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে সেটা শুধুমাত্র একমাত্র ওপরওয়ালাই জানে, আমরা তো এর সম্পর্কে কিছুই জানি না। আর এরপরে সে জিনকে বলে নাও এই কেকটি খাও, কিন্তু জিন তো আর কেক খাবে না। লি বলতে থাকে তুমি খেয়েই দেখো, এবার তোমার সঙ্গে কিছুই হবে না। এরপরে দেখা যায় জিন তো কেকটি খেয়ে নিয়েছে, কিন্তু এবার তার সঙ্গে অদ্ভুত কিছুই ঘটে না। জিন তখন ভাবতে থাকে লি আসলে অনেকটা বেশি ইন্টেলিজেন্ট। এরপরে সে নিজেও লিকে একটু কেক খাইয়ে দেয়। লি তো কেক খাওয়ার পর অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল। এরপরে সে গিয়ে ফ্যাং এর সঙ্গে দেখা করে আর ফ্যাংকে বলে সরি আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি নিজেই জিনকে পছন্দ করে ফেলেছি। এটা শোনার পর ফ্যাং পুরো শকড হয়ে যায় আর লিকে বলে কবে থেকে তুই আবার ওকে লাইক করলি? লি বলে যেদিন আমি প্রথম ওকে দেখেছিলাম সেই দিন থেকে। ফ্যাং বলে এত কিছু হয়ে গিয়েছে কিন্তু তুই আমাকে কিছুই বলিসনি, কিন্তু তুই কোনো চিন্তা করিস না, তুই যেহেতু এখন জিনকে পছন্দ করিস এই জন্য আমি জিনকে আর কোনো লাইন মারার চেষ্টা করব না। আর ফ্যাংকে তখন লিকে অনেকগুলো ট্রিক্স বলে দিচ্ছিল জিনকে পটানোর জন্য। পরের দিন লি জিনের কাছে গিয়ে জিনকে কেমিক্যালের বোতল ভর্তি একটি বক্স গিফট দেয়, যেটা দেখার পর জিন ভাবতে থাকে এ আমাকে এইসব কেন দিল, আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি এইসব কিছু নিয়ে কি করব, আমি তো কোনো এক্সপেরিমেন্ট করতে জানি না। পরের সিনে লি আর ফ্যাংকে দেখানো হয়। এখানে ফ্যাং তো লিকে বলতে থাকে তুই কি বোকা, এইসব গিফট কেউ কাউকে দেয় পটানোর জন্য, তুই যদি সত্যি জিনকে পটাতে চাস তাহলে একটু ভালো কিছু গিফট কর, যেরকম রোমান্টিক কিছু যেটা দেখার পর জিন খুশি হবে। বোকার মতন তুই এক্সপেরিমেন্ট করার জিনিসগুলো দিয়ে এসেছিস, ও কি ওসব দিয়ে এক্সপেরিমেন্ট করবে? এরপরে দেখতে পাই লি আবারও জিনের কাছে যায়
আর জিনকে পটানোর জন্য জিনের সঙ্গে অনেক বেশি করে সময় কাটাতো। এরপর একদিন জিন লিকে নিয়ে একটি বাড়িতে যায়। আসলে জিন মনে করতো এই বাড়িতে ভূত আছে, কিন্তু এটা লি বিশ্বাস করে না। তখনই ওখানে থাকা একটি লাইটের আলো অন অফ হচ্ছিল। জিন বলে, দেখেছো, আমি বলেছিলাম না এই বাড়িতে ভূত আছে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। কিন্তু এরপরও লি বিশ্বাস করে না। সে বলে, আমার মনে হয় লাইটের প্রবলেম হয়েছে, যার কারণে এরকম অন অফ হচ্ছে। তখনই জিন তো দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। আসলে এই বাড়ির গার্ড তো দরজা বন্ধ করে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু এরা দুজনে আর গার্ডকে দেখতে পায় না। জিন তখন পুরো কনফার্ম হয়ে যায় এই বাড়িতে আসলে ভূত আছে, আর তার ভিতরে এখানে লাইটও বন্ধ হয়ে গিয়েছিল। জিন তখন অন্ধকার দেখে ভয় পেয়ে লি এর শার্টটি ধরে ফেলে। এতে তো লি অনেকটা বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে তারা দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। তখন হঠাৎ করে জিনের পাটি মুচকে যাওয়ার কারণে সে পড়ে যাচ্ছিল। তো একা কেন পড়ে যাবে, লিকে সঙ্গে নিয়ে সে নিচে পড়ে যায়। আর এখন যেহেতু জিনের পাটি মুচকে গিয়েছিল, এই জন্য তখন লি তো নিজেই জিনকে কোলে করে সিঁড়ির ওপরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। এরপরে দুজনে একে অপরের সঙ্গে অনেক বেশি কথা বলে। পরের দিন সকালের সিন দেখতে পায় তারা দুজনে একে অপরের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়েছিল। এদের ফ্রেন্ডসরা তখন লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর তাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে অন্য কিছু ভেবে নেয়। পরের সিনে জিনকে সাঁতার কাটতে দেখি, আর জিন এখানে লিকেও সাঁতার কাটা শেখাচ্ছিল, কারণ জিন সাঁতার কাটতে জানে না। আর জিনকে এতটা বেশি ক্লোজে দেখে লি তো অনেকটা বেশি নার্ভাস হয়ে যায়, যার কারণে সে তখন ওখান থেকে উঠে চলে যায়। এরপরে তো কিছুক্ষণ সময় পার হয়ে যায়, কিন্তু জিন এখন পর্যন্ত ওখান থেকে উঠে আসছিল না। এই জন্য লি ভাবে জিনের হয়তো কিছু হয়েছে, তাই সে কোনো কিছু না ভেবে পানিতে লাফ দেয়। কিন্তু সে তো নিজেই সাঁতার জানতো না, তাহলে জিনকে কিভাবে বাঁচাবে। পরের সিনে দেখতে পায় জিনই উল্টো লিকে বাঁচিয়ে নিয়ে এসেছে। লির কিছুতেই জ্ঞান ফিরছিল না, আর এই জন্য তো জিন অনেকটা বেশি টেনশন করতে থাকে। তাই বাধ্য হয়ে সে তখন লিনকে সিপিআর দিচ্ছিল। তখনই ওখানে সিয়া আসে, আর এদের দুজনকে এভাবে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিনকে দেখতে পাই যে কিনা ক্লাসে বসে লির কথাই ভাবছিল। জিন বলতে থাকে, লির কি মনে আছে আমি তাকে সিপিআর দিয়েছিলাম? যদি মনে থাকে তাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। এদিকে লি তখন ফ্যাংকে বলতে থাকে, আমাকে বাঁচানোর পর কে সিপিআর দিয়েছিল? ফ্যাং মজা করে বলে, তুই কি ভুলে গিয়েছিস আমি তো সিপিআর দিয়েছি। যেই কথাটি শোনার পর লি তো সিসি বলে ওখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা জানতে পারি আর কিছুদিন পরেই তাদের কলেজে এক্সাম হবে, কিন্তু জিন এখনো কিছু সাবজেক্ট গুলো কমপ্লিট করতে পারেনি। এর জন্য সে লির কাছ থেকে সাহায্য চায়, আর লি যখনই সময় পেত তখনই জিনকে সাহায্য করত। এভাবেই একসঙ্গে থাকতে থাকতে তারা দুজনে অনেকটা ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু লি তো শুধুমাত্র জিনের বন্ধু হয়ে থাকতে চায় না। কিন্তু বোকা জিন লিনের এতটা বেশি কেয়ার দেখার পরেও সে কোনো কিছুই বুঝতে পারে না। এরপরে দেখা যায় তাদের এক্সামটি শেষ হয়ে গিয়েছে, এই জন্য তারা সকল ফ্রেন্ডসরা মিলে একসঙ্গে খাবার খেতে আসে। জিন এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে ফেলে, এই জন্য সে ড্রাঙ্ক হয়ে যায়। আর পরের দিন সকালে যখন জিনের জ্ঞান ফিরে, তখন সে তার সামনে লিকে দেখতে পায়, যেটা দেখার পর জিন ভাবে সে হয়তো বা এই সব কিছু স্বপ্ন দেখছে, যার কারণে তার কাছে এটা একদমই বিশ্বাস হয় না। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়, এই সব কিছু বাস্তব। আর জিনের মনে পড়ে আজকে তো সে তার গ্রামের বাড়িতে যাবে, আর তার ট্রেনটি ছাড়ার কিছুটা সময় বাকি আছে। জিন তখন লিকে না ডেকে ওখান থেকে চলে যায়। বাহিরে আসার পর জিন সিয়ার কাছে ফোন করে বলে কাল রাত্রে কি হয়েছিল, আর লি আমার বাড়িতে কি করছে। সিয়া তখন জিনকে একটি ভিডিও পাঠায় আর বলে এটা দেখো। জিন তখন ভিডিওটি দেখছিল, যেখানে দেখা যায় সে অনেকটা বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে নিজেই তো লিকে ধরে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। ভিডিওটি দেখার পর জিন অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর ভাবতে থাকে আমি এটা কি করেছি। পরের সিনে দেখতে পাই জিন তো অনেক এনজয় করে তার ছুটিগুলো কাটাচ্ছিল, আর তখনই হঠাৎ করে তার বাড়িতে ডোরবেল বেজে ওঠে। জিন তখন দরজা খুললে অবাক হয়ে যায় লিকে দেখার পর, আর সে ভাবতে থাকে আমি হয়তোবা আবার ওই স্বপ্ন দেখছি। কিন্তু একটু পরেই বুঝতে পারে এটা কোনো স্বপ্ন নয়, সে লিকেই দেখেছে। জিন তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়, কারণ সে এখন একটি শর্ট ড্রেস পরেছিল। এরপরে সে তাড়াতাড়ি করে ড্রেসটি চেঞ্জ করার পর আবারও দরজা খোলে। ভিতরে আসার পর জিন লিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। লি তখন জিনকে তার এক্সামের রেজাল্ট কার্ডটি দেয় আর বলে ভেবেছিলাম এটা তোমাকে মেলের মাধ্যমে পাঠিয়ে দেব, কিন্তু ওখানে অ্যাড্রেসটি লেখা ছিল, তাই ভাবলাম নিজে গিয়ে দিয়ে আসবো। আসলে লি তো এ বাহানায় জিনের সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। জিন বলে তুমি যেহেতু চলে এসে
এসেছো, তাহলে চলো আমি তোমাকে আমার পুরো শহরটি ঘুরিয়ে দেখাই। এরপরে তারা দুজনে একসঙ্গে ঘুরতে বের হয় আর অনেকটা বেশি এনজয় করার পর একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। এখানে জিন অনেক ঝাল ঝাল খাবার অর্ডার করেছিল, কিন্তু আমরা লির মুখ দেখে বুঝতে পারি সে ঝাল খাবার খেতে পারে না, কিন্তু শুধুমাত্র জিনের জন্য সে এখানে ঝাল খাবারগুলো খেতে শুরু করে। তখন লির কাছে একটি ফোন আসলে উঠে বাইরে যায়। জিন তখন সিয়ার কাছে ফোন করে বলে, লি তো আমার শহরে ঘুরতে এসেছিল, তাই আমরা দুজনে একসঙ্গে ঘুরতে বের হয়েছি, আর এখন তো একটি রেস্টুরেন্টে বসে ঝাল ঝাল খাবার খাচ্ছি। সিয়া তখন বলে, তুমি কি জানো না লি তো একদমই ঝাল খাবার খেতে পারে না, এরপরে তার পেটে অনেক বেশি ব্যথা করে। জিন তো তখন অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ছেলেটি শুধুমাত্র আমার পছন্দের জন্য এখানে বসে এত ঝাল ঝাল খাবার খাচ্ছে। এরপরে লি তো এসে আবারও সেই ঝাল খাবারগুলো খেতে শুরু করে। জিন বলে, তোমাকে আর এইসব ঝাল খাবারগুলো খেতে হবে না, আমার পেট ভরে গিয়েছে, তাই আমার পেটে ব্যথা হচ্ছে, চলো আমরা একটি ফার্মাসিতে যাই। এরপরে তারা দুজনে তো ওখানে যায় আর ওখান থেকে কিছু পেটে ব্যথার মেডিসিনগুলো কিনে নেয়। এরপরে জিন সেই মেডিসিনগুলো লিকে দেয়। লি বলে, তুমি আমাকে এই সব কিছু কেন দিচ্ছ, পেটে ব্যথা তো তোমার করছে, আমার তো পেটে কোনো ব্যথাও করছে না। তখন জিন বলে, এই সব তোমার কাছে রেখে দাও, পরে তোমার কাজে লাগবে। আর জিন চলে যাওয়ার আগে বলে, কাল আমরা দুজনে আবারও একসঙ্গে ঘুরতে বের হব। পরের সিনে লিকে বাড়িতে দেখতে পায় তার পেটে অনেক বেশি ব্যথা করছিল। লিন তখন জিনের দেওয়া সেই মেডিসিনগুলো বের করে খায়, এতে তার পেটের ব্যথাটা একটু কমে যায়। অন্যদিকে জিনকে তার বাবা বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে? জিন বলে, আমার একজন ফ্রেন্ড এসেছিল, তার সঙ্গে আমি আজকে ঘুরতে বের হয়েছিলাম। জিনের বাবা বলে, কি রকম ফ্রেন্ড? জিন বলে, ক্লাস ফ্রেন্ড, আর ও তো আমাকে পড়াশোনায় অনেকটা বেশি হেল্প করে। এইসব শোনার পর জিনের বাবা বলে, ঠিক আছে, তাহলে কালকে আমাদের বাড়িতে ওকে আসতে বলো। জিন এতে অনেকটা বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে লির কাছে ফোন করে লিকে বলে, কালকে তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। আর লিও তো এতে একদমই রাজি হয়ে যায়। পরের দিন লি জিনের বাড়িতে আসে আর তারা দুজনে একসঙ্গে জিনের রুমে বসে স্টাডি করছিল। তখন জিনের বাবা জিনকে ডাকে, এই জন্য জিন আর লি তারা দুজনেই একসঙ্গে উঠে পড়ে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে আবারও দেখা যায় জিনের পাটি মুচকে যাওয়ার কারণে সে আবারও লিকে নিয়ে সোজা বেডের উপরে পড়ে যায়। দেন আর কি তারা দুজনে তখন একে অপরের দিকে অনেকক্ষণ এভাবেই তাকিয়ে থাকে। এই নিয়ে ড্রামার ভিতরে 3 বার তাদের সঙ্গে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু তখনই তো ওখানে জিনের বাবা চলে আসে। তিনি তো এদের দুজনকে এভাবে দেখতে পেয়ে পুরো শকড হয়ে দাঁড়িয়ে থাকে আর তারা দুজনে অনেকটা বেশি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। এরপরে তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। এখানে লি নিজেই সবার জন্য খাবার রান্না করেছিল আর লিয়ের এরকম অ্যাক্টিভিটি দেখে তো জিনের বাবা অনেকটা বেশি ইমপ্রেস হয়ে যায় লিয়ের ওপরে, আর সে মনে মনে লিকে তার জামাই ভাবতে শুরু করে। এরপরের সিনে তাদের সবাইকে কলেজে ফিরে আসতে দেখি, কারণ তাদের ছুটি শেষ হয়ে গিয়েছে। আর এরপরে কলেজে আসার পর লি তো এবার ঠিক করেছিল সে জিনকে প্রপোজ করবে। এই জন্য লি তখন ফ্র্যাঙ্ককে নিয়ে একটি জায়গায় এসে অনেক সুন্দর করে সাজাচ্ছিল। ফ্র্যাঙ্ক বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এই জায়গার দেখাশোনা করব, তুই এখন এখান থেকে যা। এরপরে লি একটি টেডি বিয়ারের কস্টিউম পরে জিনের কাছে আসে। আসলে লি তো ঠিক করেছিল আজকের পুরো দিনটি সে জিনের সঙ্গে কাটাবে আর জিনকে অনেকটা বেশি হ্যাপি রাখবে। এরপরে সে কোনো কিছুর বাহানা দিয়ে জিনকে সে জায়গায় নিয়ে এসে সবার সামনে প্রপোজ করবে। আর লি তখন তার প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে। পুরো দিনটি জিনের সঙ্গে কাটাচ্ছিল, জিনকে হ্যাপি রাখার চেষ্টা করে। জিন কিন্তু এখন পর্যন্ত জানতো না তার সঙ্গে যে টেডি বিয়ারটি আছে ওটা আসলে লি। এরপরে লি তো ফাইনালি জিনকে সে জায়গায় নিয়ে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর পুরো শকড হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে জায়গার অবস্থা পুরো এরকম হয়েছিল যেখানে তো আর জিনকে প্রপোজ করা যাবে না। এটা দেখার পর লির মনটা খারাপ হয়ে যায় আর ফ্র্যাঙ্ককে ফোন করে বলতে থাকে, তুই তো বলেছিলিস এই জায়গার ওপরে নজর রাখবি, তাহলে এইসব কিছু নষ্ট কিভাবে হলো? ফ্র্যাঙ্ক তখন বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে, আসলে আমি তো এখন সিনের প্রেমে পড়ে গিয়েছি, তাই সিনকে পটানোর জন্য তার সঙ্গে সময় কাটাচ্ছি, ওখানে থাকতে পারিনি। লি বলতে থাকে, তুই আমাকে সেটেল করতে গিয়ে উল্টো নিজেই সেটেল হয়ে গেলি। এরপরে জিন যখন হোস্টেলে আসে তখন সিন জিনকে বলে, কেমন প্রপোজাল পেলে? যেটা শোনার পর জিন তো শকড হয়ে যায় আর বলে, কি রকম প্রপোজাল? সিন বলে, কেন তুমি জানো না লিন তো তোমাকে প্রপোজ করার জন্য ওই জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়েছিল, কারণ সে আজ তোমাকে প্রপোজ করতে চেয়েছিল। তখন জিন বলে, কিন্তু আজকে তো লির সঙ্গে আমার দেখাই হয়নি। সিন বলে, তুমি কত বোকা, আজকে পুরো দিন তোমার সঙ্গে যে টেডি বিয়ারটি ছিল ওটা তো
আসলে লি ছিল, যা শোনার পর জিন পুরো শকড হয়ে যায় আর ভাবতে থাকে লি আমার এত কাছে ছিল কিন্তু আমি লিকে চিনতে পারিনি। সিন বলে, তুমি সত্যি করে বলো তো, তুমিও কি লিকে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে লিকে তোমার মনের কথা বলে দাও। কাল লিয়ের বার্থডে আছে, তুমি চাইলে বলতে পারো। বেশি দেরি করে ফেলো না, হয়তো বা অন্য কেউ লিকে নিয়ে যাবে। পরের দিন জিন যখন তৈরি হচ্ছিল লিয়ের বার্থডেতে যাওয়ার জন্য, তখন তার কাছে তো সিয়া ফোন করে আর বলতে থাকে, আমি লিয়ের বার্থডেতে একটি কারণে যেতে পারবো না, আমার বেডের ওপরে লিয়ের জন্য গিফট রাখা আছে, ওটা তুমি লিকে দিয়ে দিও। জিন তখন সেই গিফট দেখে যেখানে কিনা একটি মেয়েদের ড্রেস ছিল, যেটা দেখার পর জিন ভাবে হয়তো বা লি মেয়েদের ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করে। এদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা জিনকে দেখার পর পুরো শকড হয়ে যায়, কারণ জিন তো পুরো কোট শার্ট পরে জিনের কাছে চলে আসে আর সেই ড্রেসটি দিয়ে বলে, তাড়াতাড়ি এটা তুমি পরে নাও আর আমার সঙ্গে ক্যাম্পাসে চলো। লি বলে, কিন্তু এটা আমি কেন পরবো আর তোমার সঙ্গে ওখানে যে কি করব? তখন জিন বলে, কারণ ওখানে গিয়ে আমি সবার সামনে বলতে চাই তুমি আমার বয়ফ্রেন্ড। লি বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি এখানে ড্রিঙ্ক করে এসেছো? তখন জিন বলে, আমি এখানে ড্রিঙ্ক করে আসিনি, আমি তোমাকে লাইক করি তাই তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে না? লি তখন রাজি হয়ে যায় আর বলে, তাহলে আমরা দুজনে এখন থেকে কাপল। এই বলে সে তো তখন জিনকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিন তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, আগে তুমি এটা বলো, সিয়া তোমাকে এরকম একটি ড্রেস কেন উপহার দিল? তখন লি বলতে থাকে, আসলে আমরা দুজনে যখন স্কুলে পড়তাম তখন আমরা একটি বাজি ধরেছিলাম, আমি যদি আমার 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে আমি মেয়েদের ড্রেস পরবো, আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো, তাই আমাকে আর এই ড্রেসটি পরতে হবে না। জিন বলে, কিন্তু সিয়া তোমার সঙ্গে এরকম বাজি কেন ধরেছিল? লি বলে, হয়তো বা সে আমাকে পছন্দ করতো, আর সিয়া তো আমাকে এটাও বলেছিল আমি যদি আমার 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে সে নিজেই আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে, কিন্তু সিয়া টমবয় আর তাকে আমি এজন্যই কখনোই গার্লফ্রেন্ড বানাবো না। এই সব কিছু শোনার পর জিন তখন ভাবতে থাকে, এর মানে সিয়া আগে থেকে লিকে পছন্দ করত আর আমিও এখন লিকে পছন্দ করি, আর সিয়া তো সে স্কুল থেকে লিকে পছন্দ করে আর আমি তো কিছুদিন হচ্ছে লিকে পছন্দ করতে শুরু করেছি। জিন আর সিয়া অনেক ভালো ফ্রেন্ড ছিল, এই জন্য জিন ভাবতে থাকে, তাহলে কি আমি সিয়ার সঙ্গে চিট করছি? সিয়া যদি আমার আর লিয়ের কথা জানতে পারে তাহলে তো অনেকটা বেশি কষ্ট পাবে। জিন তখন লিকে কোনো কিছু না বলে চুপচাপ ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। লি তো কিছুই বুঝতে পারে না জিন এখান থেকে কেন চলে গেল। পরের সিনে জিন সিয়ার সঙ্গে দেখা করতে যায়। সিয়া বলতে থাকে, আমি যখন স্কুলে পড়তাম তখন কিছু ছেলেরা আমাকে অনেক বেশি বুলিং করত, একদিন লি আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিল আর আমাকে বলেছিল স্ট্রং হতে, আর এরপরে আমি নিজেকে স্ট্রং দেখানোর জন্য আমার সব লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলি আর ছেলেদের মতন পোশাক পরতে শুরু করি, যাতে করে সবার মনে হয় আমি একজন ছেলে। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও, প্রথম থেকে কি তোমরা কি সিয়াকে ছেলে ভেবেছিলে নাকি একটি মেয়ে তা বুঝতে পেরেছিলে? আমি কিন্তু সত্যি একদমই বুঝতে পারিনি এ একটি মেয়ে। সিয়া বলতে থাকে, হ্যাঁ আমি অনেক আগে থেকে লিকে পছন্দ করতাম, কিন্তু শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবে। আমি তো অনেক আগে লির ওপর থেকে মুভ অন করে নিয়েছি, তাই তুই আর কোনো চিন্তা করিস না, এখন চাইলে তুই লিয়ের সঙ্গে আবারও ডেট করতে শুরু করে। এই কথাটি শোনার পরেই পরের দিন জি লিয়ের সঙ্গে দেখা করে আর তাদের দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিটিয়ে নেয়। লি বলে, জিন আমি সত্যি তোমাকে অনেকটা বেশি লাইক করি। তো দেখা যায় জিন তখন কোনো কিছু না বলে সোজা লিয়ের গালে কিস করে। লিও তখন জিনকে কিস ব্যাক করে আর তাদের দুজনের তো এখানে সময়টা অনেক ভালোই কাটছিল। এরপরে তারা দুজনে ঠিক করে তারা একসঙ্গে ডেট করতে যাবে, তাই তারা দুজনেই অনেকটা বেশি হ্যাপি ছিল। আর এদের সঙ্গে কিন্তু ফ্যাং আর সিন তারা দুজনেও যাবে। সবগুলো ড্রামার মতন এই ড্রামাতেও ডেট করার শুরুতে এরা একটি হরর মুভি দেখতে আসে। হরর সিনগুলো দেখার পর সিন তো ভয় পেয়ে ফ্যাং এর বুকের উপরে মাথা রেখে দেয়, আর এটা দেখার পর এরা দুজনে ভাবে জিনও হয়তো বা এই হরর সিনগুলো দেখার পর ভয় পেয়ে লিয়ের বুকে মাথা দিয়ে দেবে, কিন্তু কেস তো পুরো উল্টো ছিল। জিন আর লি তারা দুজনের ভিতরে কেউই এই হরর সিনটি দেখার পর একদমই ভয় পায় না, যা দেখার পর ফ্যাং আর সি বলতে থাকে, মনে হয়
এরা দুজনে রোম্যান্স করতেই জানে না। পরের দিনের সিন দেখতে পাই যেখানে লিকে কিছুটা অন্যরকম দেখাচ্ছিল, তার মন যেন একদমই ভালো ছিল না। এরপরে সে ক্লাস করার পর ক্লাসরুম থেকে বের হয়ে যায়, কিন্তু তার ফোনটি ওখানে রেখে গিয়েছিল। তখন লিয়ের ফোনে একটি নোটিফিকেশন আসে। জিন তো নোটিফিকেশনটি দেখার পর অনেকটা বেশি শকড হয়ে যায়। আসলে এটা তো বিদেশি একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার একটি নোটিফিকেশন ছিল, আর সে বুঝতে পারে এই জন্যই লিয়ের মনটা এতটা বেশি খারাপ ছিল। জিনও এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। এই জন্যই সে তখন গিয়ে লিয়ের সঙ্গে দেখা করে আর লিকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। লি বলে, আমার তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন আমি এটা ক্যান্সেল করতে চাই, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিন তখন লিকে অনেক বোঝায়, বলে এটা তোমার ভবিষ্যতের ব্যাপার, তাহলে তুমি কেন তোমার ভবিষ্যৎটি এভাবে নষ্ট করে দেবে শুধুমাত্র আমার জন্য। কিন্তু এরপরেও তো কিছুতেই লি রাজি হচ্ছিল না সেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, আর এইসব করছিল শুধুমাত্র জিনের জন্য, কারণ সে জিনকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছে। তাহলে জিনকে ছাড়া এতদিন সে কিভাবে বিদেশে থাকবে। জিন তখন লিকে রাগ দেখিয়ে ওখান থেকে উঠে যায়। এতে লি পুরো শকড হয়ে যায়, কারণ সে তো জিনের জন্যই সে ইউনিভার্সিটির ভর্তিয়াটি ক্যান্সেল করতে যাচ্ছে। এতে কোথায় জিন খুশি হবে তা না, উল্টো জিন তো তার উপরে রাগ দেখিয়ে চলে গেল। সে কিছুই বুঝতে পারে না। এরপরে লি এসে ফ্যাংকে এই সব কিছু বলে। ফ্যাং বলে, জিন তোকে একদমই ঠিক কথা বলেছে, কারণ সে তোর ব্যাপারে চিন্তা ভাবনা করছে, তাই তুই জিনের ওপরে রাগ করে থাকিস না। পরের দিন লি জিনের সঙ্গে দেখা করতে যায় আর জিনকে বলতে থাকে, তুমি কি সত্যি চাও আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি? এতে তুমি কষ্ট পাবে না? তখন জিন বলে, না, আমি চাই তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, কারণ এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। যদি তোমার ভবিষ্যৎ ভালো হয় তাহলে আমার ভবিষ্যৎও ভালো হবে। হ্যাঁ, মানছি প্রথমে আমাদের দুজনের অনেকটা বেশি কষ্ট হবে, কিন্তু কিছুদিন পর আমি মানিয়ে নিতে পারবো, আর আমি আশা করছি তুমিও মানিয়ে নিতে পারবে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার ফিরে আসতে যত বছরই লেগে যাক না কেন, আর আমার মনে হয় এতে করে আমাদের ভালোবাসাটা আরো অনেকটা বেশি মজবুত হবে। লি বলে, আমিও তোমার জন্য অপেক্ষা করব, আর কথা দিচ্ছি আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসব। আর তারা দুজনে তখন একে অপরকে জড়িয়ে ধরে। দেন এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে, আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আর এদের দুজনকে আমরা আলাদা হতে দেখলাম না। যাই হোক, অনেকটা বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।